আমাকে জ্ঞান দিস, আমার মেয়েকে জ্ঞান দিস, তোর এত খবরদার, যদি কারো মুখ থেকে আমি আমার নামে একটা কথা শুনি, আজকে আমি তোরে চিরতরে ভদ্রতা শেখাবো। এই নাচ বন্ধ করছিস কেন? হ্যাঁ, নাচতে বলছি না, চুপচাপ নাচ। দেখতেছে আমরা এখন একটা মুডে আছি, এখন নাচ বন্ধ করছে। নাচ। এই তো দারুণ হইতেছে। দাঁড়া, নাচ নাচ। ওকে আমিই নাচাচ্ছি। আচ্ছা নাচ নাচ। নাচস না কেন? নাচ। আরে নাচস না কেন? কেমনটা লাগে দেখছিস? আমরা এখন একটা মুডে আছি আর এই মুহূর্তে নাচটা বন্ধ করে দিছে। বৌমা, আমি তো নাচতে পারি না। আমি নাচতে পারি না। এই বাড়িতে থাকতে হলে না তোর নাচতে জানতে হবে, গাইতে জানতে হবে, সব সময় আমাদেরকে ফিলিংসে রাখতে হবে। কারণ আমরা তো বারে গেলে কতগুলো টাকা খরচ করি, ওইখানেও তো নায়িকারা নাচ করে। আর তুই হবি আমাদের বাড়ির নায়িকা, তুই বাড়িতে নাচবি আর আমরা বসে বসে ড্রিঙ্ক করব। বুঝতে পারছিস? আর যদি নাচতে না পারিস না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। দেখছোস এখনো কিভাবে দাঁড়িয়ে আছে? এই বুড়ি, কথা কি কানে যায় নাই? নাচতে বলতেছে, এতক্ষণ নাচতেছস না কেন? আমরা পুরো ফিলে আছি, মুডে আছি, আর তুই আমাদের মুডটাই নষ্ট করে দিতেছস। ইচ্ছে করতেছে একদম। নাচতেছে। এদিকে এসে নাচ। আয় বলতেছি। আমি আর পারতেছি না বৌমা, আমরা তো মাফ করে দাও, আমার খুব কষ্ট হইতেছে। সোহেল, তুই দেখছিস বাজার, আমি কত সুখে আছি, কত ভালো আছি। আমার দিন ভর ওরা কাটায়, আর ওরা যখন মদ খায় তখন আমার দিয়ে নাচায়। বাজার রে, আমি আর সহ্য করতে পারতেছি না। এই 3টা বছর আমার উপর দিয়ে কত ঝড় ঝাপটা গেছে। শুনবি বাজার? তাহলে শোন। এই যে দেখেন আন্টি, সে কখন ধরে এসে বসে আছি। ওই মহিলাটাকে বললাম 2 গ্লাস শরবত এনে দিয়ে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই স্বর্ণা, তোর শাশুড়িকে একটু পাঠাতো তাড়াতাড়ি। কি ব্যাপার, খালি হাতে কেন? শরবত কোথায়? আমাকে তো কেউ শরবতের কথা বলে নাই। হোয়াট? এই স্টুপিড মহিলা, তুমি জানো না বাসায় একজন গেস্ট আসলে শরবত দিতে হয়? বিআই সাহেব, একটা কথা কই, আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আমার কথা বুঝবেন। এই বাড়ির চাকর তো আমি না, আমি তো এই বাড়ির আপনার মেয়ের শাশুড়ি। কিন্তু জানেন বিআই সাহেব, আমি এই বাড়ির চাকরানি হয়ে গেছি। আপনার মেয়ে আমার উপর অনেক অত্যাচার করে, সময় অসময় আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এই যে বান্ধবী দেখতেছেন, ওদের নিয়ে এসে মদ খায়, হই হুল্লোড় করে, নাচে, আমারে পর্যন্ত নাচায়। বেশে আমাকে তো একটা সম্মান আছে, আপনি একটু আপনার মেয়েরে বুঝান না। এই ফকিনী মহিলা, তুই আমাকে জ্ঞান দিস, আমার মেয়েকে জ্ঞান দিস, তোর এত আমার নামে আমার বান্ধবী আর বাবার কাছে দুর্নাম করতেছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস আমার নামে উল্টা পাল্টা বলবি আর তারা বিশ্বাস করে আমার বিচার করবে? তোর এত বড় সাহস! তোর
তোরে যে এখনো এই বাড়িতে রাখছি, তোরে খাওয়াই, এটাই তো তোর 7 জন্মের কপাল। হ্যাঁ, তুই তারপর আমার নামে দুর্নাম করতেছিস আমার বাবার কাছে। আমি দুর্নাম করি নাই বৌমা, যা সত্যি তাই কইছি। বিয়ে সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। বাবা, তোমার সাহস, আবার বলতেছে সে নাকি সত্যি কথা বলছে। এই, তোর অত্যাচার করবো তো কি করবো? হ্যাঁ, তোর ছেলে যে তোর এই বাড়িতে রাইখা গেছে, আমি তো তোর এই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেই নাই, এটা তো তোর কপাল। কিন্তু তারপরও তুই এই বাড়িতে কাজ করিস, এর জন্য তোরে রাখছি। তারপর আবার নাকে কান্না কান্দিস। হ্যাঁ, এই আমার তো মনে হয় তোদেরই ভুল। আমি থাকি ব্যবসার কাজে বাইরে বাইরে, কেন ঘরে বসে তাকে ভালো মতো ট্রেনিং দিতে পারিস না? কার সামনে কি কথা বলতে হয় কিছুই তো সে জানে না। আসলে আঙ্কেল স্বর্ণার হাতে বসতে তো, যদি আমার হাতে পড়তো না তাহলে আমি একদম ইচ্ছা মতন টাইপ দিয়ে দিতাম। একদম ঠিক বলেছো। তুমি এই বাড়িতে এসে এই বুড়োটাকে ঠিক করতে পারো না? ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু অনুমতি দিয়েছেন আর স্বর্ণাও যেহেতু অনুমতি দেয় আমাকে সব সময়, তাহলে তো ওকে একটা শিক্ষা দেওয়াই দরকার। এই মহিলা, তুই কি বলেছিস? কি বলেছিস তুই? আমি এখানে এসে পার্টি করি, ড্রিঙ্কস করি, তাই না? এই, আমি যদি এই বয়সে ড্রিঙ্কস না করি, পার্টি না করি, কোন বয়সে করব? তোর মতো বুড়ি হলে করব? বেয়াদব মহিলা। আর কব না, আমার আর মারো না, আমি আর নিতে পারি না। আমার একটু আমার পোলার সাথে কথা কইতে দিবা? দেখো বৌমা, বিয়ে সাহেব, আপনার আমার উপর এত অত্যাচার করেন, আমি কিন্তু একটা কথাও আমার পোলারে জানাই না, কারণ আমার কষ্টের কথা শুনলে আমার পোলা সহ্য করতে পারবো না, খুব কষ্ট পাইব। কিন্তু আমার না একটু কথা কইতে মন চায়। যখন পোলা আমারে কয়, মা তুমি কেমন আছো, আমি হাসি হাসি বলি আমি অনেক ভালো আছি। বৌমা আমার সেবা যত্ন করে, আমার ভালো মন্দ খাওয়ায়, আমার মন খারাপ হলে আমার কাছে এসে গল্প করে। আমি এমন করে কই? এমন করে বলবো না তো কি বলবা? তুমি এই আলিশান বাড়িতে থাকো, ভালো ভালো খাও, আমরা যা খাই তাই তোমাকে খাওয়াই, কেন তুমি সেগুলো বলবে না? এই বুড়ি, তোর তো সাহস তো কম না। হ্যাঁ, তোরে এত অত্যাচার করি, এত মারধর করি, তুই আবার এই সব কথা তোর ছেলেকে বলবি? হ্যাঁ, এই তোর কি আমাকে এতই বোকা মনে হয় যে আমি তোর ছেলের সাথে তোকে কথা বলতে দিব? তুই আমরা কি কি করি তোর সাথে এগুলো সব তোর ছেলেকে বলতে পারিস? এত বোকা মনে হয় আমাকে? আমি কোনোদিনও কোনো কথা কব না বৌমা, শোনো, আমার পোলার সাথে আমার একটু কথা কইতে দাও। আমি আমার পোলার সাথে কথা কইলে ভালো হয়েছে, আমি ভালো মতো থাকবো। তোর এই নাকে কান্দা না আমাদের কোনো আসে যায় না। তুই আমার পায়ে ধরে কান্নাকাটি করবি আর আমি তোকে তোর ছেলের সাথে কথা বলতে দিব? কখনোই না। আমি যদি তোর ছেলের সাথে কথা বলতে দেই তাহলে তো তুই সব বলে দিবি যে আমি তোরে অত্যাচার করি, খাইতে দেই না, মারধর করি, সব বলে দিবি। আমি কি এতটা বোকা? হ্যাঁ, তোরে আমি জীবনও তোর ছেলের সাথে কথা বলতে দেব না। ও স্বর্ণা, আমি একটু বাসায় আসি রিল্যাক্স করতে, আর তুই তোর শাশুড়িকে দিয়ে এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি আমাকে শোনাচ্ছিস। এগুলো আর ভালো লাগে না, শেষ কর এগুলো। কি করবো বাবা বলো? এই বুড়ি, তুই দেখতেছিস না যে আমার বাবা আর বান্ধবী আসছে? তোকে কখন থেকে বলছি এক গ্লাস শরবত দিতে, তুই দিছিস? যা শরবত বানাই নিয়ে আয়। ও ডিসগাস্টিং। এই বসো। এই বুড়ি, তুই এখানে নবাবজাদের মতন বৈশা বৈশা নাটক করতেছস? হ্যাঁ, আর ওদিকে যে আমার বাবা আর আমার বান্ধবী কতক্ষণ যাবত আইসা বৈশা আছে। তোরে যে বললাম শরবত বানাই নিয়ে আসতে, তুই আনছিস? হ্যাঁ, তুই এনে বসে বসে নাটক করতেছিস। এই, তুই যে এত মারি, এত অত্যাচার করি, তো তারপর শিক্ষা হয় না? হ্যাঁ, তারপর তুই এই নাটক চালাই যাইতেছস? হ্যাঁ বৌমা, আমার সব সময় ধরে ধরে মারো, তুমি মারো, তোমার বাবা আসলে তোমার বাবা ধরে মারে, তোমার বান্ধবীরা মারে, কেন বৌমা? আমি কি মানুষ না? আমি তো তোমার শাশুড়ি, তোমার মায়ের মতো, তোমরা কেন আমার সাথে এমন করো? আমি তো কোনো অন্যায় করি নাই তোমাকে কাছে। তুমি কোনো অন্যায় করো নাই না? হ্যাঁ, তোমারে যে একটা কাজ করলে তুমি আধ ঘন্টা পরে সেই কাজটা করো, আর তুমি কোনো অন্যায় করো নাই না? ওই তোরে কখন থেকে বলছি যে শরবত বানায় নিয়ে যা, আমার বান্ধবী আর আমার বাবা আসছে, তুই করছস? হ্যাঁ, তুই এনে বসে বসে নাকে কান্না কান্তাছস। তোমার বাবা আমার মারছে, তোমরা মারছো, আমার কষ্ট লাগছে তাই আমি কাঁদতেছি। বৌমা, যখন প্রতিদিনই আমারে ধরে ধরে মারবা,
তার চেয়ে একটা কাজ করো না, আমার তিলে তিলে না মাইরা একবারে মাইরা ফেলাও। হ্যাঁ, এই একটা কথা তুই খুব ভালো কইছিস, কিন্তু আমি তো তোরে এত সহজে মরতে দিব না। তোরে আমি তিলে তিলেই মারবো। তোর ছেলে যদি জানতে পারে যে তুই মারা গেছিস, তখন তো সব দোষ আমার হবে যে আমি তোরে মাইরা ফেলছি। আমি কি এত পাগল, হ্যাঁ, যে তোরে আমি মাইরা ফেলাইয়া জেলে থাকবো? না, তোরে আমি তিলে তিলে মারবো, যাতে দোষও না হয় আর আমার ছেলেও থাকবে না। ঠিক আছে বৌমা, তুমি আমার তিলে তিলেই মেরে ফেলো। আমি আমি শরবত নিয়ে আসতেছি, তুমি যাও। তাড়াতাড়ি আনবি, 5 মিনিটের মধ্যে যেন আমার বাবা আর বান্ধবী শরবত পায়, নাইলে কিন্তু তোর খবর আছে, কথাটা মাথায় রাখিস। আল্লাহ গো, তুমি কি আমার চোখে দেখো না? তুমি না রহমানের রাহিম, তুমি না পরম করুণা, আমার একটু দয়া করো, আমার একটু মৃত্যু দাও, মৃত্যু দাও। শোন না, শোন, আসলে আমার তো ব্যবসার কাজে ম্যাক্সিমাম টাইম বাইরে থাকতে হয়, ঠিক আছে? তা আমার আর এই বাড়িতে আসা হবে না, কিন্তু এই যে তুই থাকিস, তারপরে এই যে তোর শাশুড়ি থাকে, এই যে এদেরকে ঠিকঠাক করার দায়িত্ব তো তোর। আমি এসে এগুলো দেখবো কেন, বিব্রত হব কেন, তাই না? তোর বন্ধু বান্ধব এসে বা বাড়িতে বিব্রত হবে কেন? সুতরাং এরে যেভাবে পারিস টাইট দিয়ে সোজা বানা, একেবারে নলের মতো সোজা বানা, ঠিক আছে? আমি তো তাই করি বাবা, কিন্তু এই মহিলা তো আমার কোনো কথাই শোনে না। যতই অত্যাচার করি, যতই মারধর করি, তারপরে এই মহিলা ঘাট তেরার মতনই থাকে। আর তুমি কি বললা, তুমি এই বাড়িতে আর আসবে না? এই মহিলার জন্য তুমি এই বাড়িতে কেন আসবে না বাবা? তুমি তো আমার বাবা। সেইটা ঠিক আছে, আমি তো তোর বাবা, কিন্তু তারে ঠিক কর, তারে সাইজ করে ফেলা। আরে ওর সাহায্য নে, ও পারবে। আমি তো ওর দেখে মনে হয় যে ওই পারবে, ঠিক আছে? ওর সাহায্য নে। আচ্ছা কিভাবে আসবে বলতো? আমি নিজেই তো বিরক্ত, আমার তো আসতে ইচ্ছে করে না। আমরা আসি একটু তোর সাথে আড্ডা দিব, কথা বলবো, আর তার মাঝখানে তোর শাশুড়ি এসে সব সময় একটা না একটা গ্যাঞ্জাম পাকাই দেয়। তো ঠিক আছে, হ্যাঁ, আমি তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে বাবা। মন খারাপ করিস না, ঠিক আছে? মন খারাপ করিস না, ফোন দিস, অসুবিধা নাই। তোর যদি ইমার্জেন্সি কোনো হয় আমি আসবো, অসুবিধা কি? ঠিক আছে, ভালো থাকিস। দেখ, তুই ওনাকে আরো বেশি বেশি করে টাইট দিবি, সব সময় কাজের উপরে রাখবি। একদম কথায় কথায় না, বেশি মুখে মুখে কথা বলতে আসলে থাপ্পড় বসায় দিবি, তারপর শিক্ষা হবে। আমি কি কম অত্যাচার করতেছি? হ্যাঁ, তারপরও তো এই মহিলা সোজা হইতাছে না। এই মহিলারা যে আর কিভাবে টাইট দিলে সোজা হবে আমি সেটাই বুঝতাছি না। আচ্ছা তুই একটা কাজ কর, আমি তো এখন চলে যাব, তুই শাশুড়িকে তুই ডাক, যাওয়ার সময় আমি 2টা দিয়ে যাই, তাহলে বুঝবে। কি বলছিস? দেখছস কত বড় সাহস, এসে আমাদের সমস্ত কথা শুনতেছে। এই মহিলা, সমস্যা কি? হ্যাঁ, নিচে আসো। সমস্যা কি? হ্যাঁ, সাহস তো কম না? আমরা এখানে 3টা মানুষ কথা বলতেছি, আর তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের সমস্ত কথা শুনতেছিস, তাই না? তোর ছেলেকে বলবি, তাই না? ছেলের সাথে তো তোকে আমরা কথাই বলতে দিব না, তাহলে বলবি কিভাবে? হ্যাঁ বৌমা, আমি তোমার শাশুড়ি, আর তোমার সামনে তোমার বান্ধবী আমারে অপমান করে সব সময়। এখন অপমান করে কথা কইতেছে, মারতে চাইতেছে। তুমি না আমার ছেলের বউ, তুমি কিছু কইবা না? এই বুড়ি, এই ও কি বলবে? হ্যাঁ, আর কি বলছিস? আমি তোকে অপমান করি, তাই না? এটাকে না অপমান বলে না, আদর বলে, আদর, বুঝতে পারছিস? আর শোন, তুই ওনাকে সব সময় একদম টাইট দিয়ে রাখবি, তা না হলে না একদম মাথায় উঠে বসবে। আর আমি তো এখন চলে যাব, চোখে চোখে রাখবি। ঠিক আছে, তুই যা। আর ডিস্টার্ব করবি না ওকে। কি হইলো? এখন নাটক করবেন এখানে দাঁড়ায় দাঁড়ায়? হ্যাঁ, ঘরের বাকি কাজগুলো কে করবে? এখানে নাটক না কইরা বাকি কাজগুলো শেষ কর, যা।
আপনি কাঁদতেছেন কেন? বাজান রে, কষ্টের কথা কি আর কম। আমার ছেলের বউ, তার বাপ আর তার বান্ধবীরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, ঠিক মতো খাইতে দেয় না, মারধর করে। বাজার, আমার ভিতরে না অনেক কষ্ট, কিন্তু এই কষ্টগুলো আমি কাউরে কইতে পারি না। আজকে মনের দুঃখে বাড়ির থেকে বাইর হইছি। জানো, আমার পোলাটা বিদেশ থাকে, সোহেল, ওর সাথে আমার কোনো কথা কইতে দেয় না, আমি কোনো কথাও কই না। আমার কাছে কোনো ফোনও নাই যে আমি ওর সাথে কথা কব। সোহেল ভাই কি জানে এগুলা? না, কিছুই জানে না, আমি কিছুই কই নাই। কিন্তু বাজার, আমি যদি এখন না জানাই, আমি মরে যাবো, ওরা আমারে মাইরা ফেলাইব। তোমার কাছে কি আমার সোহেলের ফোন নাম্বার আছে? খালা, বিদেশি নাম্বার তো আমার কাছে নাই, ফেসবুকে আমার সাথে অ্যাড আছে খালা। ফেসবুকে অ্যাড আছে, কথা কোন যাইব? খালা দাঁড়ান দেখি লাইনে আছে কিনা সোহেল ভাই। হ্যাঁ খালা, লাইনে আছে, ফোন দিব? দেও বাজার। সোহেল ভাই, এই যে খালার সাথে কথা বলেন। সোহেল, বাজার। রাইখা দিল। বাজার, তুমি আমার বড় উপকার করলা, আমি কোনোদিনও ভুলুম না। এই কথা তুমি কাউরে কইও না যে আমি সোহেলের সাথে কথা কইছি। আমি বাড়িতে যাই, যদি দেখে ওরা আমি বাড়িতে নাই, তাহলে আবার আমার মারধর শুরু করবো। আচ্ছা ঠিক আছে খালা। বাজার, আমি তোমার অনেক দোয়া করি, আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে। এই দুপুরবেলা চা খাইতে ভাল লাগে? এই বুড়িটা কখন যে বের হইছে ঘর থেকে, এখনো ঘরে আসার নাম নাই। মেজাজটা গরম হয়ে যাইতেছে। কি আসছেন আপনি? হ্যাঁ, সারা পাড়ার কাজ শেষ করে এখন আসছেন আপনি ঘরে? এই, তুই দুপুরে রান্না এখনো করস নাই? হ্যাঁ, বেলা কয়টা বাজে? আমি ভাত খাবো, আমার ক্ষুধা লাগছে, আর তুই এখনো রান্না করস নাই? কই গেছিলি তুই? কোথায় যাবো, বাড়ির থেকে একটু বাইরে গেছিলাম। বাড়ির থেকে বাইরে গেছিলি মানে? ওই, তোরে কি আমি বাড়িতে রাখছি আয়েশ কইরা খাওয়ার জন্য? হ্যাঁ, তুই এই বাড়িতে থাকবি কাজের বুয়ার মতন। আমার কখন কি লাগবে সেটা তুই আইনা দিবি, রান্না করবি ঠিক মতো। কিন্তু তা না, তুই সারা পাড়া ঘুরে বেড়াইতেছিস, তাই না? আলাসে বিলাসে। না না বৌমা, আমি তো সব কামই করি, সব কিছুই দেই তোমারে। আজকে মনটা ভালো লাগতেছিল না। পাড়ায় পাড়ায় গেছিলা কেন? আমার নামে দুর্নাম করার জন্য না, যে আমার বৌমা আমারে কিভাবে রাখে। খবরদার, যদি কারো মুখ থেকে আমি আমার নামে একটা কথা শুনি, সেদিনই তোর শেষ দিন, মনে রাখিস। এই নে, পড়ে গেল বৌমা। থাক তুই এবার। এটা কি করলা? আমার চলে যেতেছে বৌমা, ডাক্তার দেখাও বৌমা। মা, তোমার আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। এই যে দেখো, আমি তো তোমার সামনে, আমি তো বাড়িতে চলে আসছি। তোমাকে কেউ মারতেও পারবে না, তোমাকে কেউ কষ্টও দিতে পারবে না। আর ওরা ভারী করে এসে ড্রিঙ্কস করবে, তোমাকে দিয়ে নাচ করতে হবে। এই নাচ আর তোমাকে করতে হবে না মা। এখন থেকে এই বাড়িতে তুমি তোমার মতো করে থাকবে। এই বাড়িতে তোমার হুকুম চলবে, তোমার শাসন চলবে না। আমি বুঝতে পারছি মা, এই 3টা বছর তোমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে মা। মানে কি সুন্দর, হ্যাঁ? আমার বাড়িটা হচ্ছে একটা ডিস্কো বার। তুমি ডিস্কো বারের কাস্টমার,
আর উনি হচ্ছে এই ডিসকভারের একজন ড্যান্সার। কাস্টমাররা মদ খাবে, ডলার উড়াবে, আর ড্যান্সাররা নাচানাচি করবে। এখন থেকে এই মুহূর্তে আমি এই বারের কাস্টমার, আর তুমি হচ্ছে এই বারের ড্যান্সার। তুমি তো ভালো নাচতে পারো, মানে এত সুন্দর নাচ তো আমি কোনোদিন দেখিনি। নাচো, শুরু করো শুরু করো। তো তুমি এগুলো কি বলতেছো? আমি নাচতে পারি না, তুমি এগুলো কি বলতেছো? আর তুমি এই বাড়িতে আসবা, আমার একটু বলবা না? আমি আমার বাবা মারে কল দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। তুমি আজকে কি খাবা? আমি তোমার জন্য রান্না করব। চলো, তোমার জন্য আমি রান্না করি। আরে খাওয়া দাওয়া সব কিছুই হবে, তোমার লোকজন আসবে, তোমার আত্মীয় স্বজন আসবে, সব কিছুই আসবে। নাচো। এই যে, আমি নাচতে না, পারি এই যে না, দেখো। তুমি এগুলো কি বলতেছো? আমি আমি খেয়ে নে, হ্যাঁ? নাচো তাতে 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 তাতে। কি হলো, নাচো। আমি নাচতে পারি না। আমার মাও তো নাচতে পারে না। আমার মাও তো তোমাকে এই কথা বারবার বলছিল, আমি নিজে কানে শুনছি যে আমার মা নাচতে পারে না। তুমি তো তাকে জোর করে নাচিয়েছো, সে নাচ থামিয়ে দিলে তুমি তাকে থাপ্পড় পর্যন্ত মারছো। নাচো 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 না, এই মালটুকু খেয়ে। না, আরে এখন একটু খাও। আমি বললাম তো আমি নাচতে পারি না, তুমি কেন আমাকে আচ্ছা জোর ঠিক আছে, তোমাকে করতেছো? নাচতে হবে না, তুমি তুমি এখন একটু খাও। না, আমি খাবো না। এই বাড়িটা কার? এই বাড়িটা আমার, আর এই বাড়ির মালিক হচ্ছে আমার মা। শুধুমাত্র তোর কারণে, তোকে ভালো রাখার জন্য, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করেছি, আর সেই হাড় ভাঙা পরিশ্রমের টাকা আমি এই দেশে পাঠিয়েছি, তোর কাছে পাঠিয়েছি। আর তুই আমার এই পরিশ্রমের টাকা দিয়ে তুই মদ কিনে তুই তোর বন্ধু বান্ধবীকে নিয়ে আমার বাড়িতে বসে তুই মদ খাচ্ছিস, আর আমার মাকে দিয়ে তুই নাচ করাচ্ছিস। এত বড় সাহস তোর? তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। এই বাড়িতে তুই 3 বছর রাজত্ব করেছিস, এখন রাজত্ব করবে আমার মা এবং আমি। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি তোকে নিয়ে সংসার করতে পারবো না, তোকে এই বাড়িতে আমি রাখতে পারবো না। এই বাড়িতে তুই 3 বছর রাজত্ব করেছিস, আর আমার মাকে বানিয়েছিস দাসী বান্দি। আমি তোর সাথে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। যা, তুই বের হ। তুমি বিদেশ থেকে এসে কি পাগলামি শুরু করলা বলো? তুমি আইসা দেখলা যে আমরা একটু নাচানাচি করতেছি, মজা করতেছি, তুমি সেইটুকুই দেখলা। এর ভিতরে যে কি কি আছে সেটা তো তুমি দেখলা না, আর তুমি মার কথাই বিশ্বাস করলা। আমাকে তুমি একবার জিজ্ঞাসা করছো? করো নাই। তার মানে তুই বলতে চাচ্ছিস আমার মা যা বলছে, আমার কাছে যা বলছে সবকিছু মিথ্যা কথা বলছে, এর মধ্যে একটাও সত্যি নেই? না, মা সব মিথ্যা কথাই বলছে। মাকে আমি কেন কষ্ট দিব বলো? মাকে আমি কত সুখে শান্তিতে কত আদর যত্ন করে রাখতাম, আর মা তোমাকে কি মিথ্যা মিথ্যা বানিয়ে বানিয়ে কথাগুলো বললো। চুপ, একদম চুপ। আমি আমার নিজের চোখে যা দেখেছি সেটা কি তুই অস্বীকার করতে পারবি? আমি তোর কথা শুনতে চাই না। এই বাড়িতে যেমন তুই 3 বছর রাজত্ব করেছিস, আর আমার মা ছিল দাসীবান্দি, আজকের পর থেকে আমার মা হবে এই বাড়ির রাজরানী। তুমি আমার সাথে এরকমটা কইরো না। তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াই দিলে আমি কই যাব বলো? তুমি তো আমার স্বামী। এই তুই কই যাবি মানে? আর তোর বাবার তো অট্টালিকা আছে, তুই সেই অট্টালিকায় গিয়ে উঠবি? আমার কি আছে দেখ, আমি একজন ভদ্র ছেলে বলে তোর বাবা এই বাড়িতে বিয়ে দিয়েছিল। তুই তো বিয়ের আগে ছিল উশৃঙ্খল, তুই বারে বারে গিয়ে ড্যান্স করতি, তুই ড্রিঙ্কস করতি, কত কিছু করতি। তোর বাবা তোর ভালোর জন্য একটা ভদ্র ছেলের সাথে বিয়ে দিয়েছিল যে আমার মেয়ে যেন সংসারটা বোঝে, সংসারটা করে। কারণ যারা খারাপ তারা সারা জীবন খারাপই থাকে, ভালো হওয়ার লক্ষণ তোর মধ্যে নেই। আমি তোকে নিয়ে সংসার করতে পারবো না। আমি বিদেশে থাকাকালীন সমস্ত টাকা এই 3 বছর তোর অ্যাকাউন্টে পাঠিয়েছি ঠিকই, কিন্তু তুই আমাকে স্যার একটা টাকাও খরচ করতে পারবি না, একটা টাকাও ব্যাংকে থেকে তুলতে পারবি না। অতএব সেই দিকটা আমি কোনো টেনশন করতেছি না। যা তুই বের হ, যা বের হ বলতেছি। তুমি আমাকে এভাবে তাড়াই দিও না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারছি, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করলে তুই এই বাড়ি থেকে বের হবি না। যা যা যা। মা, মা আমি আসলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের সংসারটাকে ভালো রাখার জন্য
তোমাকে ভালো রাখার জন্য, ওই ডাইনিকে ভালো রাখার জন্যই আমার বিদেশের বাড়িতে এত কষ্ট করা। আর বিদেশের বাড়িতে আমি কষ্ট করলাম ঠিক, অথচ তুমি বাড়িতে ভালো নেই। এই 3টা বছর আমি বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে অনেক ঝড় তুফান বয়ে গেছে। এখন তোমার সুখের দিন, তোমার সন্তান ফিরে এসেছে মা। চলো মা, চলো। সোহেল, ভাই সোহেল, ভাই বেয়াদব, কোথায় আছিস? বেরো। কি ব্যাপার? এটা ভদ্রলোকের বাড়ি, আপনি জানেন না? ভদ্রলোকের বাড়িতে সেরকম তো চেঁচামেচি করা যায় না, সেটাও কি আপনি জানেন না? আপনি তো ভদ্রলোক। এই বেয়াদব মহিলা, আমাকে তোর কাছ থেকে ভদ্রতা শিখতে হবে? তোর কাছ থেকে আমি ভদ্রতা শিখবো? আজকে আমি তোরে চিরতরে ভদ্রতা শিখাবো। আপনার কত বড় সাহস! আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন। আমার তো উচিত ছিল আপনার এই হাতটা ভেঙে দেওয়া। তোর স্পর্ধা দেখে আমি আশ্চর্য হচ্ছি। তোর এত বড় সাহস করতে হয়, তুই আমার হাত ধরেছিস। ও আচ্ছা, মানে আপনি যদি আমার মায়ের গায়ে হাত তুলতেন, আমি যদি সেই সুযোগটা দিতাম, তাহলে আমি ভালো ছেলে হতাম, আমি ভদ্র ছেলে হতাম। আপনাদের মতো খারাপ মানুষদেরকে জনগণের সামনে মারা উচিত, যাতে জনগণ দেখতে পারে, বুঝতে পারে যে এই খারাপ মানুষের পরিস্থিতিটা কি, শাস্তিটা কতটা ভয়ঙ্কর। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সোহেল। আমি তোর মতো ছোট লোককে তুড়ি মারলে উড়ে যাবি। আপনারা তো বড়লোক মানুষ, ধনী মানুষ, আপনারা তুড়ি মারলে আমরা উড়ে যাব, তুড়ির বাতাসে আমরা উড়ে যাব। আমি যখন এই বাড়িতে ছিলাম না, 3টা বছর আপনি, আপনার মেয়ে, আপনার লোকজন আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছেন। আমার মা নীরবে তা সহ্য করে গেছে। কেন সহ্য করে গেছে জানেন? কারণ প্রতিটা মুহূর্তে আপনার মেয়ে আমার মাকে মেরে ফেলানোর হুমকি দিয়েছে, যে এই সমস্ত ঘটনা কথা যদি আমাকে বলে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার মায়ের উপরে কি অত্যাচারগুলো হচ্ছে। এই বাড়ি থেকে আমি আপনার মেয়েকে বের করে দিয়েছি। তার মানে আপনার সাথে, আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক এখানে শেষ করে দিয়েছি। আপনি কি বাড়ির উপরে আসছেন আপনার মেয়ের কাবিনের টাকার জন্য? মা, তুমি এক কাজ করো তো, টাকার ব্যাগটা নিয়ে আসো, ওনার মুখের উপরে ওনার মেয়ের কাবিনের টাকা আমি ছুড়ে দিব। যাও নিয়ে আসো। তুই ছোট লোক হতে পারিস, আমি তো ছোট লোক না। আমার টাকা পয়সা ধন দৌলত সবই আছে, আমাকে টাকায় বড়াই করিস। আমি টাকা নিতে এখানে আসিনি, আমি আসছি আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিস সেইটার বদলা নিতে। শুনুন, আপনাদের উপরতলা মানুষজনকে কিভাবে নিচতলায় নিয়ে আসতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আমি সাংবাদিক সম্মেলন করব। এই 3টা বছর আপনি এবং আপনার মেয়ে, আপনার লোকজন আমার মায়ের উপরে যে অন্যায় অত্যাচারগুলো করেছেন, তার সমস্ত কিছু পত্রিকায় নিউজ হবে, মিডিয়া লাইনে নিউজ হবে। আমিও দেখব যে আপনি কোন পর্যায়ে, কোন জায়গা থাকতে পারেন। প্রয়োজনে আমি আপনার নামে থানা পুলিশ করব। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে ভদ্র মানুষের মতো ভদ্রভাবে এখান থেকে বের হয়ে যান। যান বলছি। মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক ভুল করে ফেলছি। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আর কখনো মার সাথে এরকম ব্যবহার করব না। এই, তুই কি এখন আমাকে ছোট করতে আসছিস? আর এইখানে এসে এদের হাতে পায়ে ধরছিস? হ্যাঁ, এরা কি আমাদের যোগ্য? বাবা, তুমি চাও আজকে তোমার জন্যই আমার সংসারটা নষ্ট হইতেছে। তুমি যদি আমার একটু বুঝাইতা যে তোর শাশুড়ির সাথে তুই এরকম ব্যবহার করিস না, এরকম করা ঠিক না, অন্যায়, তাহলে আমি কখনোই আমার শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতাম না। শোন, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। চল চল আমার সাথে আয়, না চল। বাবা, কিরে, কি করিস এখানে বসে বসে? তুই কি এখনো ছোট আছিস? কেন বাবা, কি হইছে? কি হয়েছে কিছুই বুঝিস না? আজকে তোর মা মারা যাওয়ার পরে আমি তোর মুখের দিকে তাকায় বিয়ে করলাম না। তোকে মায়ের আদর দিয়ে, বাবার স্নেহ দিয়ে তোকে বড় করলাম। তুই যখন যা চেয়েছিস তোকে তাই দিলাম, তোকে খুশি রাখলাম। তোকে খুশি করতে যে আমি সব কিছু একাকার করে দিলাম, তারপরে তুই আমার সাথে এরকম আচরণ করলি? আমি তোমার সাথে কি রকম আচরণ করছি বাবা? তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি কিছুই জানো না? ওই বাড়িতে যে তুই কি করলি?
আমি গেছি যেখানে ওদেরকে অপমান করব, ওদেরকে শাসন করব, ওদেরকে শাস্তি দিব, ওইখানে তুই আমার মেয়ে, তুই তাদের কাছে মাপ চাচ্ছিস, ক্ষমা চাচ্ছিস। এটা কি করলি তুই? হ্যাঁ বাবা, আমি মাফ চাইছি, কারণ ভুলটা আমাদের। আমি আমার শাশুড়ির সাথে অনেক অন্যায় করছি, এগুলো করা আমার ঠিক হয় নাই। আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন আমি বুঝতে পারছি। জানো বাবা, আমি যখন অসুস্থ হয়েছি তখন আমার শাশুড়ি কিন্তু আমারে সেবা যত্ন করে সুস্থ করছে, কেউ তো আসে নাই। কিন্তু আমি আমার শাশুড়ির এত অত্যাচার করছি, ওনার উপরে এত মারধর করছি, নির্যাতন করছি, তারপরেও আমার শাশুড়ি আমাকে সেবা যত্ন করে সুস্থ করছে। জানো, আমি খাই নাই দেখে আমার শাশুড়িও না খায়া ছিল। আমি আমার সব ভুলটা এই বাড়িতে এসে বুঝতে পারছি, তাই আমি ওই বাড়িতে ফিরে গেছি। আরে মা, আমি একটা জিনিস বুঝি না, আজকে তুই তোর বাবার কথা ভুলে গেলি? যে বাবা তোর মুখের দিকে তাকে সব কিছু ত্যাগ স্বীকার করছে, তোকে বড় করছে কোলে পিঠে করে, আজকে তুই সেই বাবার কথা ভুলে তুই তোর শাশুড়ির পক্ষ নিলি, আবার সবার সামনে। বাবা, আমি তোমার কথা ভুলি নাই, তুমি তো আমার বাবা, আমি কেন তোমার কথা ভুলবো? কিন্তু বাবা, যেটাই বলো তুমি, আমি কিন্তু তার উপরে অনেক অন্যায় করছি। আর তুমি যদি আমাকে বোঝাইতা যে শাশুড়ির উপরে এরকম আচরণ করতে হয় না, তাহলে আমি বুঝতাম, আমি শাশুড়ির সাথে এরকম অন্যায় আচরণ করতাম না। কিন্তু তুমি আমারে কিছুই বলো নাই, বরঞ্চ আমি তোমারে বলছি, তুমি আরো সায় দিছো, যার কারণে আমি আমার শাশুড়ির সাথে আরো বেশি অন্যায় করছি। আমি কি তোর কোনো খারাপ চেয়েছি? যেটা করেছি তোর ভালোর জন্য, তোর সুখের জন্য, আজকে তুই আমাকেই দোষী করছিস। বাবা, এটা আমার জন্য ভালো না। আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পর মেয়ের আসল বাড়িটা তার স্বামীর বাড়ি, আর এখন আমি কোথায় আছি? নিজের বাপের বাড়িতে। এটা কি আমার জন্য ভালো, বলো বাবা? আচ্ছা ঠিক আছে, তুই বড় হয়েছিস, তোর যেটা ভালো হয়, তোর যেটা ভালো লাগে সেটা কর। তবে যা করবি যদি আমাকে একটু আগে করতি, তাহলে আর ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান হতাম না। আমার মাথা হেট হয়ে গেছে। বাবা, আমি সত্যি বলতেছি, আমি চাই নাই তুমি অপমানিত হও। আচ্ছা, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমারে ক্ষমা করে দাও আমি যদি কোনো ভুল করে থাকি। কারণ বাবা, তুমি যদি আমারে ক্ষমা না করো, তাহলে আমি কোথায় যাব বলো? এখন তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। হ্যাঁ, অপমান যা হওয়ার তা তো হয়েছি, এখন তুমি ছাড়া আর কেউ নাই। তবে একটা কথা মনে রাখিস, তুই যা করেছিস কাজটা ভালো করিস নাই, এইটা আমি বলে গেলাম। মা, আমি জানি এই 3টা বছরে তোমার এই সংসারে, এই বাড়িতে অনেক কষ্ট হয়েছে। তোমার উপর এত অত্যাচার করছে, তোমাকে মারধর করছে, তোমার গায়ে গরম পানি পর্যন্ত তারা দিয়ে দিছে। একটা বারের জন্য তুমি আমাকে ফোন করে বলোনি কেন? কেন বলোনি মা, বলো? বাজান রে, আমি চাই নেই আমার কারণে তো মধ্যে অশান্তি হোক। আমি কষ্ট করতে রাজি আছি, তারপরও চাইছি তোরা ভালো থাক। আর যাও কথা কইতে গেছি, বৌমার সামনে দাঁড়ায় থাকছে, আমারে কইছে আমি যেন কোনো কথা তোরে না কই। তোরা যদি কইতে যাই তাহলে ওরা আমারে মাইরা ফেলাইব। আমি বুঝতে পারছি মা, সেই পরিস্থিতিতে তোমার কতটা কষ্ট হয়েছে, তুমি কতটা ভয় পেয়েছো, আমি সব বুঝতে পারছি মা। তুমি যদি আমাকে ফোন করে এসব যদি কিছু না জানাইতে, তাহলে তো আমি বুঝতেই পারতাম না। ওই ফারুক যখন আমাকে আবারও ফোন দিছিল, তুমি যখন আমাকে ফোনে কথা বলো, ও আবার আমাকে ফোন করছিল। আমি এই সমস্ত কথা শোনার পর মা আর থাকতে পারিনি। আমি পাগলের মতো ছটফট করছি, কখন বাড়িতে যাব, কখন তোমার কাছে আসব। আমি যে কিভাবে ইমার্জেন্সি তোমার কাছে চলে আসছি, সে একমাত্র উপরওয়ালাই জানে। তোমার অনেক কষ্ট হয়েছে মা, না? ও কিছু না বাজান, আমি সব ভুলে গেছি। কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি যে আমার স্ত্রী তোমার সাথে এত খারাপ ব্যবহার করবে, এত খারাপ আচরণ করবে। বাজান, জানোস, আমার মনে হয় কি আমাকে বৌমা এতটা খারাপ না। ওর বান্ধবী, ওর বাবা, এগো পরামর্শে বৌমা আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। আমি বুঝতে পারছি মা, সঙ্গ দোষে তো মানুষ খারাপ হয়। তাই বলে তো ও আমার স্ত্রী, সে এবারের বউ, তার ভিতরে কি একটা বড় ভয় কাজ করেনি যে আমি কার সাথে কি অন্যায় করতেছি? আমি আর ওর নিয়ে কোনোদিনও সংসার করবো না। যাকে এই বাড়ি থেকে বের করে দিছি, সে যদি এই বাড়িতে কোনোদিন কোনোভাবে যদি চলে আসে, আমি আর তাকে নিয়ে সংসার করব না মা। আমি তাকে খুব শীঘ্র ডিভোর্স করব, তার কাবিনের দেড়মোহরে যত টাকা পয়সা আছে আমি পরিশোধ করব। মা,
তার কথা বাদ দাও, আমি তোমাকে নিয়ে একটু হাসপাতালে যাব, আমি তোমাকে ডাক্তার চেক আপ করাবো। কারণ এই 3টা বছর তোমার অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। এমনও তো হতে পারে তোমার শরীরে না জানি কত রোগ ব্যাধি বাসা বাঁধছে। ডাক্তার চেক আপ করলে তারা বুঝতে পারবে, তারা বলে দিতে পারবে যে তোমার কি সমস্যা, কি হয়েছে। মা, বিকেলবেলা আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, এটাই কনফার্ম। আচ্ছা ঠিক আছে। এখন চলো, তুমি খাবে, চলো। বৌমা, কিছু কি খাইতে মন চাইতেছে? আমি ঝাল কিছু রান্না করে দেই, মুরগির মাংস ঝাল ঝাল করে কষাই দেই, তুমি খাইবা? না, আমার কিছু খাইতে ইচ্ছে করতেছে না, কিছু রাখতে হবে না আপনার। বৌমা, না খাইলে শরীর দুর্বল হয়ে যাইব, তুমি অসুস্থ হয়ে পড়বা। তোমার যদি অন্য কিছু খাইতে মন চায় আমারে কও, আমি বানাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, আবার যখন খাইতে ইচ্ছে করব আমি আপনারা বলবো রে। বোমা, ব্যথা পাইছো? তোমার খুব কষ্ট হইতেছে না? বোমা, আমি কই কি, চলো তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। হ, ডাক্তারের কাছে না নিলে তুমি ভালো হইবে না, আর তুমি অসুস্থ থাকলে না আমার ভালো লাগে না। আমিও না, তুমি খাও নাই দেখে সকাল থেকে কিছুই খাই নাই, আমার গলা দিয়ে নামতেছে না। আমি কই কি, তোমার জন্য আমি ফল কাইটে নিয়ে আসি, সকাল থেকে কিছুই মুখে দাও নাই। এরকম করলে শরীর তো আরো দুর্বল হয়ে যাইব। আমার উপর রাগ করে খাইতেছ না? কইলাম তো তুমি সুস্থ হয়ে যাও, তারপর অত্যাচার করো, আমি কিছুই মনে করুম না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, কিছু খাইয়া নেন, আর আমার জন্য একটু ফল কাইটা নিয়ে আসেন, আমার ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, উঠতে যাও না, উঠতে গেলে তো মাথা ঘুরে পড়ে যাও। আসো আমি তোমার শোয়াই দিই। না না, লাগবে না, আমি পারবো, আপনি যান। মা, মা, আপনি আমারে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, তাও আমি এই সংসার থেকে কোথাও যাব না। আসলে সংসার কি জিনিস সেটা আমি এতদিন বুঝি নাই। আমি আপনার সাথে কত অন্যায় করছি, আপনারা কত অত্যাচার করছি, খাইতে দেই নাই ঠিক মতো। আপনি তারপরও আমি যখন অসুস্থ হয়েছি আপনি আমার সেবা যত্ন কইরা আমারে সুস্থ করছেন। আমি এই সব বিষয়গুলা এই বাড়ি থেকে যাইয়া বুঝতে পারছি আসলে আপনি আমারে সত্যি অনেক ভালোবাসতেন, কিন্তু আপনার ভালোবাসাটা আমি বুঝতে পারি নাই মা। আমি অনেক বড় ভুল করছি, আমার আপনি ক্ষমা কইরা দেন। বৌমা, আসলে কি জানো, আজকালকার জামানায় দেখি প্রত্যেকটা মাইয়াই যখন শ্বশুর বাড়ি আসে শাশুড়ির মা ভাবতে পারে না, তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তার বাড়ির থেকে বাইর হওয়া করার চেষ্টা করে। কিন্তু একবারও কি চিন্তা করছো বৌমা, আজকে আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে কেমন লাগতো তোমার? আর আমিও তো মা, আমার পোলাটা বিদেশ থাকে, আমি তো তোমারই নিয়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু তুমি তোমার বাবার সাথে কথা কইছো, তোমার বান্ধবীর সাথে কথা কয়ে সব সময় আমার উপর অত্যাচার করছো, তাও আমি মনে কিছু করি নাই। আমি ভাবছি তুমি আমার মায়ের মতো, তুমি ছোট মানুষ, তুমি ভুল করতেই পারো। যদি ওইটা মনেই না করতাম তাহলে তুমি যখন অসুখ ছিলা আমি কি তোমার সেবা করতাম? করতাম না। মারে, আসলে এখানে শাশুড়ি শুধু শাশুড়ি না, সে মায়ের ভূমিকায়ও থাকে, কিন্তু তোমরা বুঝতে ভুল করো। আমি তোমারে ক্ষমা করে দিছি। বিয়ান সাহেব, বাবা সোহেল, আমাদের সমাজে যাদের টাকা থাকে, অর্থবিত্ত থাকে, তারা কিছু কিছু মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়। আর আমি জ্ঞান শূন্য হয়ে আমার এই একমাত্র মেয়ে, ও যখন যা বলেছে ওর কথা শুনেছি, এবং ওর কথা শুনতে যেয়ে
আজকে তোমাদের সাথে ও আমি দুর্ব্যবহার করেছি বিয়ান সাহেব, এই জন্য আমি করজোড়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। সিসি বিআই সাহেব, আপনি আমার আত্মীয়, আপনি কেন এমন কথা কইতেছেন? আমি কিছু মনে করি নাই। মা, যেখানে তুমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছো সেইখানে তো আমার তার কোনো কথা থাকে না। তাছাড়া আমার স্ত্রী আমার শ্বশুর যখন তাদের ভুলটা বুঝতে পেরেছে আমি অনেক খুশি হয়েছি মা। আমার আর কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই। বৌমা, এখন কি ওখানে দাঁড়ায় থাকবা? আমার মাইয়া হয়ে আমার বুকে আসো। আমার লক্ষ্মী বৌমা।